প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আফ্রিকার নেতা ইব্রাহিম তারোরের নাম বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবি বা ভিডিও দেখেছেন। বহু দশক পর আফ্রিকা মহাদেশে এমন একজন নেতা আবির্ভূত হয়েছেন যিনি শুধু আফ্রিকানদের অধিকারের পক্ষেই আওয়াজ তোলেন না, বরং আফ্রিকা, ব্রিটেন এবং ফ্রান্সের মতো দেশের জুলুম নিপীড়নকে প্রকাশ্যে এনে দিচ্ছেন। এই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পর্যন্ত ইব্রাহিম তারোরেকে নিয়ে বলেছেন যে খুব শীঘ্রই তিনি মুসলমানদের অন্যতম সবচেয়ে ক্ষমতাধর নেতা হয়ে উঠবেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে সালাউদ্দিন আইয়ুবির সাথেও তুলনা করছেন। আপনাদের জানিয়ে দিই, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ইব্রাহিম তারোরে ফ্রান্সের সেনাবাহিনীকে নিজের দেশ থেকে তাড়িয়ে দেন। এরপর গাজা ইস্যুতে তিনি স্পষ্টভাবে ইসরায়েল এবং তার মিত্র দেশদের বিরোধিতা করেন। শুধু তাই নয়, নিজের গায়ের রঙের কারণে তিনি নিজেকে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বংশধর বলে দাবি করে পুরো মুসলিম উম্মাহকে বার্তা দেন, তোমরা নিজেদের এতিম ভেবো না। আজকের এই রিপোর্টে আমরা ইব্রাহিম তারোরের পুরো গল্প বিশদভাবে আপনাদেরকে বলবো এবং এও ব্যাখ্যা করব কেন আগামী কয়েক বছরে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে উঠতে পারেন। বন্ধুরা, ইব্রাহিম তারোরের গল্পকে বুঝতে হলে আমাদের সময়ের কিছুটা পিছনে যেতে হবে। প্রায় ৩৬ বছর আগে, অর্থাৎ ১৯৯৯ সালে পশ্চিম আফ্রিকার ছোট্ট দেশ বুর্কিনা ফাসোর কেরা নামক একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। শৈশব থেকেই তার সৈন্যবাহিনীতে যোগের প্রচণ্ড আগ্রহ ছিল এবং এই আগ্রহ থেকেই তিনি বুর্কিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন। সময় গড়াতে থাকে, তিনি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেন এবং তার সাহসিকতা ও নেতৃত্বের দক্ষতার জন্য তাকে বিশ্বের অন্যতম দূরদর্শী আর্মি জেনারেল হিসাবে গণ্য করা হয়। কিন্তু ২০২২ সালে তার জীবনে এক মোড় আসে যা তাকে রাতারাতি আন্তর্জাতিক সংবাদে পরিণত করে তোলে। হ্যাঁ বন্ধুরা, ২০২২ সালের সেপ্টেম্বরে ইব্রাহিম তারোরে তার কিছু সেনা সহযোগীদের সঙ্গে মিলে এক অভ্যুত্থান ঘটান এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পল হেনরি দামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং মাত্র ৩৪ বছর বয়সে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট হন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই অভ্যুত্থান কেন ঘটল, কেন তিনি এমন করলেন? আপনাদেরকে জানিয়ে দিই, বুর্কিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ, কিন্তু এই দেশ গত কয়েক বছর ধরেই আইএসআইএস ও আল কায়দার মতো জঙ্গি সংগঠনদের ভয়াবহ প্রভাব রয়েছে। হাজার হাজার সাধারণ মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ৪,০০০ মানুষ এই সন্ত্রাসী হামলায় মারা যান এবং প্রায় ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন। ২০২২ সালে যখন দামিবা ক্ষমতায় ছিলেন, তখন জনতা রাস্তায় নেমে পড়ে, কারণ তার সরকার সন্ত্রাসবাদ, দারিদ্র এবং বেকারত্ব রোধে ব্যর্থ ছিল। তখন ইব্রাহিম তারোরে উপলব্ধি করেন যে তার দেশ ভেঙে পড়েছে। তিনি সামনে আসেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন এবং দেশকে বিদেশি শক্তির হাত থেকে মুক্ত করবেন। কিন্তু এটা কি এতটাই সহজ ছিল? বুর্কিনা ফাসোর ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ ছিল। নামমাত্র স্বাধীনতা হলেও দেশটির প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সোনার খনি, ফ্রান্সের দখলে ছিল। ফ্রান্স এই সোনা থেকে বিপুল মুনাফা করছিল, অথচ বুর্কিনা ফাসোর জনগণের হাতে এই লাভের মাত্র ১০% পৌঁছাচ্ছিল না। এই কারণেই ক্ষমতা গ্রহণের পর ইব্রাহিম তারোরে প্রথমে ফ্রান্সকে দেশ থেকে তাড়িয়ে দেন। ফ্রান্সের সেনাবাহিনী বুর্কিনা ফাসোতে মোতায়েন ছিল এবং তারা এত সহজে চলে যেতে চায়নি, কারণ ফ্রান্স বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে একটি। কিন্তু তারোরে স্পষ্ট জানিয়ে দেন, যদি ফ্রান্স সেনাবাহিনী প্রত্যাহার না করে তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। শোনা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুর্কিনা ফাসোতে জড়াতে চাননি, তিনি তারোরের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চাননি। এই কারণেই তিনি শান্তিপূর্ণভাবে ফরাসি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেন। ফ্রান্স চলে যাওয়ার পর তারোরে জানতেন যে যদি তাকে আমেরিকা ও ব্রিটেনের মতো দেশের বিরুদ্ধে টিকতে হয়, তবে তাকে রাশিয়ার সহযোগিতা নিতে হবে।
তাই তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ান। পুতিনও তার ডাকে সাড়া দেন এবং বলেন ইব্রাহিম তারোরে আগামী সময়ের এক বিশাল নেতা হয়ে উঠবেন। রাশিয়ার পক্ষ থেকে বুর্কিনা ফাসোকে সামরিক সরঞ্জামও সরবরাহ করা হয় এবং বর্তমানে বুর্কিনা ফাসো রাশিয়ার একটি কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। ইব্রাহিম তারোরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সাহসী বক্তব্য এবং চিন্তাভাবনা, যার কারণে তিনি শুধু বুর্কিনা ফাসোতেই নয়, পুরো আফ্রিকান মহাদেশের যুব সমাজের আইকন হয়ে উঠেছেন। তিনি বলেন, পশ্চিমারা শত শত বছর ধরে আমাদের অঞ্চল লুট করে এসেছে। আমাদের সোনা, ইউরেনিয়াম, অন্যান্য সম্পদ তারা চুরি করেছে। এগুলো আমাদের আফ্রিকান জনগণদের সম্পদ। এবার আর এই লুট চলবে না। বন্ধুরা, এই কারণেই ইব্রাহিম তারোরের জনপ্রিয়তা গোটা আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, ক্ষমতায় আসার পর থেকেই তিনি ইসরায়েলের বিরোধিতা করে চলেছেন। তিনি স্পষ্ট ভাষায় ইসরায়েল, আমেরিকা ও ব্রিটেনের সমালোচনা করে আসছেন। কিন্তু একটি বিশেষ বক্তব্য ইব্রাহিম তারোরেকে সারা বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে নিয়ে এসেছে। তিনি বলেন, আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর বংশধর, আমি তাদেরই উত্তরসূরি। উম্মত যেন নিজেদেরকে এতিম না মনে করে। এই বক্তব্যের পর অনেকেই তাকে এক মাসিহা হিসাবে দেখতে শুরু করেছে। কেউ কেউ এমনটাও বলছে তার চিন্তা ভাবনায় সালাউদ্দিন আইয়ুবের মতো দৃঢ়তা দেখা যায়। তবে বন্ধুরা, ভবিষ্যতেই দেখবে ইব্রাহিম তারোরে কেমন শাসক হবেন, কেমন নেতা হবেন, যারা বিশ্বজুড়ে জনপ্রিয় ছিলেন। উদাহরণস্বরূপ সাদ্দাম হোসেন, যিনি এক সময় ছিলেন বিখ্যাত নেতা, কিন্তু সময়ের সাথে সাথে তার ক্ষমতাও হারিয়ে গেল এবং তিনি নিজেও আর রইলেন না। আপনারা ইব্রাহিম তারোরের সম্পর্কে কি ভাবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই রিপোর্ট ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, যতটা সম্ভব শেয়ার করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।